নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো ওসিডি নিয়ে। না, ওসিডি মানে মেন্টাল হেলথ কন্ডিশন নয়। ওসিডি মানে সৌকর্য ঘোষালের একটা ফিল্ম, এবং এই ফিল্মটার কিন্তু পটেনশিয়াল ছিল, বেশ ভালো ফিল্ম হতে পারতো, কিন্তু ছবিতে এত প্লট হোলস যে বিশ্বাস করুন আমি চেয়েও এই ফিল্মটাকে সিরিয়াসলি নিতে পারলাম না। তো যাই হোক, ছবির নেগেটিভস নিয়ে ডিসকাস করার আগে এই ছবির যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই। এই ছবির লোকেশন অ্যান্ড সেটিং এই ছবির গল্পকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করেছে। দ্য সেটিং ইজ নাইদার টু আরবান নট টু রুরাল। এই ছবির জিওগ্রাফিক্যাল লোকেশন স্টোরি টেলিং এর এই মিডল গ্রাউন্ডটাকে খুব ভালোভাবে মেনটেন করেছে। ফিল্মের অ্যাসাইলামের যে লোকেশন, অ্যাসাইলামের এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট, এগুলো ভীষণ একটা ইরি ভাইব ক্যারি করে এবং গোটা ফিল্মের একটা ডিপ্রেসিং টোনালিটি ধরে রাখতে সাহায্য করে। ছবির কালার প্যালেট বেশ নিউট্রাল এবং টিপিক্যাল ব্লুইশ বা গ্রেইশ টিঞ্জ নিয়ে খেলা না করে ডিরেক্টর একটা নিউট্রাল প্যালেট নিয়ে খেলে ছবির মুডটাকে ওপেন এন্ডেড রেখেছেন। ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর একদমই ইন্ট্রুসিভ নয় এবং যথেষ্ট ব্রিদিং স্পেস রেখে স্পারিংলি ইউজ করা হয়েছে। সাইলেন্স এবং ফলি নিয়ে খেলা এগুলো ফিল্মের টোনালিটি এবং মুড এই দুটোকে বেশ কমপ্লিমেন্ট করেছে। এবং বলতেই হয় আননেসেসারি কোনো গান নেই। ছবির কাস্টিং বেশিরভাগ ক্ষেত্রেই বেশ ভালো হয়েছে এবং গোটা কাস্ট মোটামুটি ন্যাচারাল এবং কন্ট্রোল অ্যাক্টিং করার চেষ্টা করেছে। অর্ষিয়া মুখার্জিকে জয়া এহসানের ছোটবেলার রোলে বেশ ভালো মানিয়েছে। ইনফ্যাক্ট এর ক্রেডিট কাস্টিং ডিরেক্টরকে দিতেই হয়, বিকজ বোথ জয়া এহসান অ্যান্ড অর্ষিয়া মুখার্জি হ্যাভ সিমিলার ফেশিয়াল স্ট্রাকচার্স। জয়া এহসানের অ্যাক্টিং এর একটা পার্টিকুলার ফিচার আছে, উনি প্রচুর মাইক্রো এক্সপ্রেশনস দেন এবং সেগুলো ক্যামেরায় ধরা পড়ে, এবং ওনার ক্যারেক্টারের মধ্যে যে নুয়ান্স দরকার ছিল সেটা ওনার এই মাইক্রো এক্সপ্রেশনস এর জন্য বেশ এলিভেটেড হয়ে যায়। কনিনিকা ব্যানার্জি বা কৌশিক সেন ওনাদের পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল ছিল, নতুনত্ব সেরকম কিছু নেই। যদিও ব্যক্তিগতভাবে কৌশিক সেনের পারফরমেন্স আমার একটু আর্টিফিশিয়াল লেগেছে এবং কোথাও আমার মনে হয়েছে যে এই কাউন্সিলরের ক্যারেক্টারটা উনি ঠিক পুল অফ করতে পারেননি। এই বিগত এক মাসের মধ্যে বিজয়নগরের হিরে, হোক কলরব, কালীপটকা এবং ওসিডি এরকম চারখানা কাজে শ্রেয়া ভট্টাচার্যকে দেখা গেছে। ওনার পারফরমেন্স আমার বেশ রিপিটেটিভ লেগেছে এবং একটাই মানুষকে চারটে পরপর কাজে দেখে আমি একটু ফ্যাটিগডও ফিল করেছি। এই ছবিতে যিনি লয়ার হিসেবে কাজ করেছেন ওনার পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার পুরোপুরি নেগেটিভসে যাওয়ার আগে এই ছবির গল্পটা ছোট্ট করে বলে দিই। ওসিডি হচ্ছে একজন কসমেটোলজিস্টের গল্প, যিনি কয়েকটা মার্ডার করেছেন এবং ইনস্যানিটি প্লিড করার কারণে উনি এখন অ্যাসাইলামে রয়েছেন। এই অ্যাসাইলামে থাকাকালীন ওনার কাছে ওনার একজন লয়ার ভিজিট করে এবং কয়েক ঘন্টার মধ্যে উনি ওনার লাইফের পুরো গল্পটা রিটেল করেন এবং আমরা দর্শক হিসেবে সেটাকে ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। তো শুনে বুঝতেই পারছেন গল্পটা কিন্তু পুরোপুরি নন লিনিয়ার ফরম্যাটে বানানো, যেখানে প্রেজেন্ট ডেতে কথোপকথন হচ্ছে লয়ারের সাথে অ্যাসাইলামে এবং ফ্ল্যাশব্যাকে মার্ডারগুলো কিভাবে করা হয়েছিল সেটা দেখানো হচ্ছে। এবার যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তাই জন্য শেষে গিয়ে কিছু টুইস্ট রয়েছে। একটা টুইস্ট লয়ারের সাথে ঘটে যেটা বেশ প্রেডিক্টেবল ছিল, এবং আরেকটা টুইস্ট মার্ডারের দিন ঘটেছিল যেটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। জয়া এহসানের অ্যাসাইলামে থাকার কারণটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেটা রিজনিংটা ক্লাইম্যাক্সে একটা ইমোশনাল এবং সেন্টিমেন্টাল অ্যাঙ্গেল দেয়। হ্যাঁ, এই প্রসঙ্গে বলতেই হয় যে যদিও জয়া এহসানের পারফরমেন্স খুবই ভালো ছিল, কিন্তু বিশ্বাস করুন আমি ওনার অর্ধেক কথা বুঝতেই পারছিলাম না। এবার অনেকে এটাকে আর্টিস্টিক চয়েস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বিশ্বাস করুন অডিয়েন্স হিসেবে আমি যদি বুঝতেই না পারি যে অ্যাক্টর কি বলছে, তাহলে আমার মনে হয় কোথাও অ্যাক্টর হিসেবে আপনি ফেল করে গেছেন। যদিও এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, কারণ আউট অ্যান্ড আউট মার্ডার রয়েছে, বাট এর ট্রিটমেন্টটা কিন্তু অনেকটাই ড্রামার মতো। ছবির পেসিং অত্যাধিক স্লো, হ্যাঁ তাই বলে কোথাও যে বোরিং লেগেছে এটা কিন্তু নয়। ছবির বিল্ড আপে এতটা সময় নষ্ট করে দেওয়া হয়েছে যে কারণে প্রচুর ক্রুশিয়াল প্লট পয়েন্টস দেখানোই হয়নি। কে কোন কাজটা করছে তার পেছনে মোটিভেশনটাও ক্লিয়ারলি ডিফাইন্ড নয়। ছবিতে পিডোফিলিয়ার একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে যেটাকে এক্সপ্লোরই করা হলো না। একটা ছোট্ট আইসোলেটেড ইনসিডেন্ট দেখিয়ে সেটাকে ছেড়ে দেওয়া হলো। যে ইনসিডেন্টটা দেখানো হয়েছে সেটাকে আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি গ্রোপিং। সেই গ্রোপিং এর সিভিয়ারিটিও আমরা ফিল করতে পারলাম না। আর আপনাদের ভেবে অদ্ভুত লাগবে যে ওরকম একটা সিঙ্গুলার ইনসিডেন্টকে কেন্দ্র করে এতগুলো মার্ডার হয়ে গেল। জয়া এহসান একজন ডাক্তার এবং অদ্ভুতভাবে ওনার একটাই পেশেন্ট, ওই শ্রেয়া ভট্টাচার্য। একজন ডাক্তার যাকে আমরা প্র্যাকটিস করতে দেখলামই না, মার্ডার করতে দেখলাম। এবং ওনার যে ওসিডি আছে এটার রিভিলেশনটাও ভারী অদ্ভুত। এই শ্রেয়া ভট্টাচার্য পেশেন্ট হিসেবে ওনার কাছে আসেন এবং ওনাকে হাত স্যানিটাইজ করতে দেখে প্রশ্ন করেন, এই আপনার কি ওসিডি আছে নাকি, আপনি কি হোমোফোবিক নাকি? আমার ডাক্তারকে এটা জিজ্ঞেস করলে পেছনে একটা এমন ইনজেকশন দিত যে আমার পিটিএসডি হয়ে যেত। ডাক্তারের ক্লিনিকে কোনো লোক নেই, পেশেন্ট হেঁটে বাড়ি অব্দি চলে আসছে, তখন ডাক্তার ঘর ঝাড় দিচ্ছে। মানে হচ্ছেটা কি? আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ডের ওসিডি আছে এবং বিশ্বাস করুন সে কোনোদিন কাউকে মার্ডার করেনি। এই ছবির সাথে ওসিডির ততটাই সম্পর্ক যতটা কাফ সিরাপের সাথে টাইফয়েডের। এবং উনি একজন এতটা উন্নত মানের ডাক্তার যে গুগলে সার্চ করে দেখেন যে ওসিডিটা কি জিনিস, কোন পয়জন কোথায় ইউজ করতে হবে উনি গুগল সার্চ করছেন। আপনি কি গাছতলার ডাক্তার, মানে জড়িবুটি বেটে ডাক্তার হয়ে গেছেন? এর চেয়ে বেটার আমি নৃপেন্দ্র গুহর কাছে যাব, উনি অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টটা নিজের মুখে করেছেন।
বিশ্বাস করুন এই ছবির টাইটেল একদমই জাস্টিফাইড নয়। কয়েকটা কোল্ড ব্লাডেড মার্ডার নিয়ে সিনেমাটা বানানো। থিম্যাটিক্যালি সাইলেন্স অফ দ্য ল্যাম্বস এর খুব কাছাকাছি এই ফিল্মটা, কিন্তু ওখানে হ্যানিবাল লেক্টার স্যানিটাইজ করতেন না হাত। যখনই কোনো মেন্টাল ইলনেসের ওপর ফিল্ম হয়, স্পেশালি এরকম ফিল্ম যেখানে মেন্টাল ইলনেসটাই টাইটেলে রয়েছে, সেখানে ইউজুয়ালি 2 থেকে 3 রকম সিনারিও আমরা দেখতে পাই। নাম্বার 1, তার মেন্টাল ইলনেস অলরেডি ডায়াগনোজড। নাম্বার 2, ক্লাইম্যাক্স আমরা জানতে পারি যে তার এরকম একটা প্রবলেম ছিল। আর নাম্বার 3, সে পুরো জিনিসটা লুকিয়ে রেখেছিল। আরো কিছু পসিবিলিটিস থাকে হয়তো, বাট লেটস নট গো ইনটু দ্যাট। এবার সিনারিও 1 যদি দেখি, যেখানে প্রবলেমটা অলরেডি ডায়াগনোজড, সেখানে আমরা হিচকি দেখতে পাচ্ছি বা মাই নেম ইজ খান দেখতে পাচ্ছি। সিনারিও 2 যদি দেখি, সেখানে আমরা তারে জমিন পর দেখতে পাচ্ছি। ঈশানের যে ডিসলেক্সিয়া ছিল, এটা পরে রিভিলড হলো। বা আমরা অপরিচিত দেখতে পাচ্ছি, যেখানে স্প্লিট পার্সোনালিটি ছিল, এটা পরে রিভিলড হলো। এবং থার্ড সিনারিও নিয়ে যদি আলোচনা করি, তাহলে দ্য হাউসমেড এর কথা মাথায় আসছে। রিসেন্টলি রিলিজ করেছে। ওখানে যে ছেলেটার মেন্টাল ইলনেস ছিল সেটাও জানতো, বাট হি ইউজড ইট ফর হিজ ওন বেনিফিট। ওসিডি এই 3টে ক্যাটাগরির কোনোটাতেই পড়ে না, বিকজ এখানে মেন্টাল ইলনেসটা একটা আফটার থট। এখানে দেখানো হয়েছে যে সে তাকে ছোটবেলা থেকে ওর ঠাকুমা ম্যানিপুলেট করে করে ওসিডিটা মাথায় ঢুকিয়েছে। সিরিয়াসলি এভাবে ওসিডি হয়? আমি ভুলে গেছিলাম সৌকর্য ঘোষালের নামের আগে একটা ডক্টর আছে। ছবিতে টেনশন এবং সাসপেন্স মেনটেন ছিল ঠিকই, বাট সো ওয়াজ আ লট অফ ডেড এয়ার। প্রচুর প্লট পয়েন্টস অ্যাব্রাপ্টলি শুরু হচ্ছে এবং অ্যাবান্ডেন্ড হয়ে যাচ্ছে। কয়েকটা আননেসেসারি সাবপ্লট, আনরিলেটেড ন্যারেটিভ আর্ক এবং ফোর্সড ক্যারেক্টার্স ঢোকানো হয়েছে। শায়ানের ক্যারেক্টারটা এই ফিল্মে কি করছিল, এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো করে বলতে পারবে না। একটা সিঙ্গেল সেশনের পর একজন ডাক্তার তার পেশেন্টের সাথে সিনেমা দেখতে চলে গেল। হ্যাঁ, গেল কিনা দেখানো হয়নি, বাট আমরা অ্যাজিউম করছি গেছিল। একটা পেশেন্টের এত বড় সাহস, সে ডাক্তারকে জিজ্ঞেস করছে, এই আপনি হোমোফোবিক, আপনার ওসিডি আছে? জাজিং ফ্রম হোয়াট? ডাক্তার স্যানিটাইজার ইউজ করে এটা দেখে। একটা ডাক্তারের স্যানিটাইজার ইউজ করা, গ্লাভস পরা ইজ দ্য সেম অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ওয়ারিং আ হেলমেট অন আ সাইট। মানসিক প্রবলেম ডাক্তারের ছিল না, পেশেন্টের ছিল। এন্ড দেন দ্য সিন অ্যাব্রাপ্টলি কাটস টু আ ডার্ক রুম, যেখানে জয়া আহসানের ক্যারেক্টার এবং শ্রেয়া ভট্টাচার্যের ক্যারেক্টার দ্যাট অ্যাপারেন্টলি ট্রাইং টু মেক আউট অন হোয়াট দ্য আরে ভাই, ও কসমেটোলজিস্ট, ভুল করে মুখে এমন ইনজেকশন মেরে দেবে এরকম হয়ে যাবি। এবং এই শায়ানের মুখ থেকে ওসিডির কথা শুনে জয়া আহসানের ক্যারেক্টারটা গুগলে সার্চ করছে ওসিডি কি জিনিস, এম আই মিসিং সামথিং? এবং হঠাৎ করে একজন রিনাউন্ড ডাক্তার তার ছোটবেলার সব গল্প একজন পেশেন্টকে বলে দিল। বাহ! আর আমেরিকা অব্দি ওকিজম ঠিক ছিল, এই বাংলাতেও জোর করে ওকিজম ঢোকানোর কি মানে আমি বুঝি না। প্রত্যেকটা সিনেমা একটা করে এখন লেসবিয়ান, গে ক্যারেক্টার রাখা কি খুব প্রয়োজনীয়? স্পেশালি when it adds nothing to the story। কৌশিক সেনের ক্যারেক্টার শায়ানের নাম্বার কোথা থেকে পেলো এবং মেসেজ পাঠিয়ে ডাকলোই বা কেন? এবং যদি ডেকেই থাকে তাহলে আবার দরজা থেকে তাড়িয়ে কেন দিল? আমার মনে হয় কৌশিক সেনের ক্যারেক্টারের বোটক্স ওভারডোজ হয়ে গেছিল। আপনারা কোথাও শুনেছেন যে একজন মার্ডার করতে গেছে একটা পার্টিকুলার লোকেশনে, সেখানে নিজের ঠাকুমার ছবি নিয়ে গেছে এবং ওই ঠাকুমার ছবিটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। মানে ব্যাংক ডাকাতি করতে ডাকাত গেছে, আলতায় নিজের হাতটা চুবিয়ে সেটার ইমপ্রিন্ট নিয়ে সেটাকে বাঁধিয়ে সঙ্গে করে নিয়ে গেছে এবং ডাকাতি করার পর লোকেশন ওটা ফেলে চলে এসছে। কৌশিক সেন একজন বড় মাপের কাউন্সিলর, যার বাড়িতে কেউ থাকে না, তার বাড়িতে কোনো সিসিটিভি নেই, আর সে এত বড় মাথা মোটা যে সে নিজে একটা কুকীর্তি করতে যাবে তার আগে সে শায়ানকে মেসেজ পাঠিয়ে ডাকলো এবং দেখালো, এই দেখ আমি এবার যাচ্ছি। এবং এই ছবিতে চূড়ান্ত প্লট কনভিনিয়েন্স, মানে একটা মার্ডার করতেও কোনো অসুবিধা হয়নি। মানে আমরা বলি না সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, মনে হচ্ছিল জয়া আহসানের যে ক্যারেক্টারটা সে মুখে বিষ নিয়েই জন্মেছিল, যাকে পারছে দিয়ে দিচ্ছে। এবং কোন বিষ দেবে সেটাও সে গুগল সার্চ করছে। টেকনিক্যালি জয়া আহসানের বয়স 40+, কিন্তু এই ফিল্মে ওনাকে মোস্ট প্রবাবলি 20 সামথিং বা 30 সামথিং দেখানো হয়েছে, হুইচ ইজ আইরনিক। বাট ওনার ছোটবেলায় ঘটে যাওয়া পিডোফিলিয়ার একটা ঘটনা, সেটার রিভেঞ্জ নিতে ওনার এত বছর কেন লাগলো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। মানে মাঝখানে তো উনি বনবাসে যাননি, আর উনি যে মেথডটা ইউজ করেছেন সেটার জন্য ডাক্তারিও পড়তে হতো না। তাহলে এত বছর পর উনি ট্রিগার্ড কি করে হলেন? হঠাৎ ওনার মনে পড়ে গেল কেন? ছবির একদম ওপেনিং সিনে বলা হয় যে অ্যাসাইলাম আজকে বন্ধ আছে, অ্যাসাইলামে একজন মারা গেছেন। আমি দেখে ভাবলাম ওকে, তাহলে হয়তো একটা লাস্টে হরর অ্যাঙ্গেল রয়েছে, সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে। না, ডিরেক্টর ভুলেই গেলেন। অ্যাসাইলাম রীতিমতো খোলা, কেউ মারা যায়নি, সব নর্মাল। আরে ভাই, 5 মিনিট আগেই তো তুমি বললে যে কে মারা গেছে। দুটো শুটিং এর মাঝখানে কি 6 মাস গ্যাপ ছিল যে ভুলে গেছে? এগুলো একদম টিপিক্যাল বাংলার সারফেস লেভেলের রাইটিং, তার বেশি কিছু এক্সপেক্ট করবেন না। যেহেতু ছবিটা ওপরে ওপরে একটু যত্ন সহকারে বানানো হয়েছে, সেই জন্যই ওপরে ওপরে দেখলে খুব হয়তো খারাপ লাগবে না, কিন্তু যেই ভেতরে যাবেন বুঝবেন ফাঁপা। মানে গল্পের মোটিভেশন এতটাই যে নাতনি বোর্ডিং এ যাবে বলে ঠাকুমা বিষ খেলো, নাতনির পাশে শুয়ে। এরকম বুড়ি, তুই সারা জীবনের জন্য তো নাতনিকে ট্রমাটাইজ করে দিলি। মানে কি ধরনের টক্সিক ঠাকুমা রে ভাই। এবং এত সুন্দর গুণধর আমাদের ডিরেক্টর যে একজন বয়স্ক মহিলা বিষ খেয়ে মারা গেলেন, সেটার কোনো ইনভেস্টিগেশনও হলো না, সেটার কোনো পোস্টমর্টেমও হলো না। জাহাপানা তুসি গ্রেট হো, বোটক্স কবুল করো।
আর গল্পে ওই যে ভাইয়ের অ্যাঙ্গেলটা ঢোকানো হলো ওটা নাকি ফেক, টাইম ওয়েস্ট করার জন্য ইনক্লুড করা হয়েছে। যদি তাই হয় তার মানে কোনো ভাই ছিল না, তার মানে কোনো ভাইয়ের সাথে পারভার্সন হয়নি, ভাইকে মার্ডারও করা হয়নি, সৎমাও মারা যায়নি, তাহলে হয়েছিলটা কি? ওই একবার গ্রোপ করলো which also could have been an illusion, which also could have been a manipulation, সেটার বেসিসে খুন। এবং এই জয়া আহসানের ক্যারেক্টারটা যখন ছোট ছিল তখন তোর গুড টাচ ব্যাড টাচের যে কনসেপ্ট সেটাই টুইস্টেড ছিল, কারণ ওর ঠাকুমা সবসময় ওকে মিস ইনফরমেশন ফিড করতো। তো হতেই তো পারে এই ভালো কাকু কোনোদিনই ব্যাড ইন্টেনশন নিয়ে ওকে টাচ করেনি। তো সেটা যদি মাইন্ড গেমসই হয়ে থাকে তাহলে সেটাকেও একটু ভালো করে দেখাতে হতো না? আর জয়া আহসান যখন পরে গিয়ে দেখলো যে বাচ্চাটার ঘাড়ে একটা কামড়ের দাগ রয়েছে, সেটারও কিন্তু কোনোভাবে প্রুফ পাইনি যে ওর বাড়িওয়ালাই ওটা করেছে, তাহলে কি কোথাও একজন ইনোসেন্টকে মারা হলো? দেখুন, এরকম কনফ্লিক্টিং আইডিয়াস ফিল্মে থাকতেই পারে, ইটস অ্যাকচুয়ালি গুড, কিন্তু সেটাকে ঠিক করে না সাজালে দ্য এক্সিকিউশন লুকস ফানি। এর থেকে অনেক বেশি লুপ হোলস এই ফিল্মে রয়েছে, সবগুলো ডিসকাস করলে 1 ঘন্টার উপরের ভিডিও হয়ে যাবে। তো ওভারঅল আমি ওসিডি কে 2 দেবো আউট অফ 10। বাংলা সিনেমা রিলিজ হওয়া 100টা ফিল্মের ভিড়ে এই ফিল্মটাও হারিয়ে যাবে। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন ওসিডি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।